প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইসাব আয়োজিত প্রকৌশলে ধৈর্যকরণা অনুষ্ঠানের আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমি মাহমুদা মিমি। আজকের পর্বে হোস্ট হিসেবে উপস্থিত আছি আপনাদের সাথে। মূলত প্রকৌশলে ধৈর্যকরণা অনুষ্ঠানে আমরা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে যেসব নারী ইঞ্জিনিয়াররা সফলভাবে কর্মক্ষেত্রে বিচরণ করছেন, তাদের গল্প তুলে ধরি, তাদের সাথে কথা বলি এবং আলোচনা করে থাকি। ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে নারীদের যেমন সফলতার গল্প রয়েছে, তেমনি রয়েছে অনেক অনুপ্রেরণার গল্প এবং বাধা পেরিয়ে জয়ের গল্প। আমাদের বিশ্বাস এই গল্পগুলো আমাদের তরুণ নারী ইঞ্জিনিয়ারদের অনুপ্রাণিত করবে। আমাদের আজকের পর্বে গেস্ট হিসেবে উপস্থিত আছেন শাহিনা ফেরদৌস উর্মি আপু। তিনি পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং তিনি বর্তমানে ফেসবুকে অ্যাড র্যাঙ্কিং মডেলিং টিমে কর্মরত আছেন। আপু ২০০৬ সালে বুয়েট সিএসসি থেকে ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করেন সিএসসি তে এবং এরপর তিনি থেরাপিডিতে প্রায় ১.৫ বছর কাজ করেন। এরপর আপু ২০১২ সালে ইউনিভার্সিটি অফ টেক্সাস থেকে সিএসসি তে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার পিএইচডি কাজটি ছিল মূলত পারমিসিভ অ্যাসিস্টিভ এনভায়রনমেন্টে ডেটা মাইনিং এর অ্যাপ্লিকেশন নিয়ে। এরপর ২০১৩ সালে আপু মাইক্রোসফট অ্যাজুরে টিমে জয়েন করেন এবং সেখানে তিনি প্রায় ৩ বছরেরও বেশি সময় ধরে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। শুধু তাই নয়, এরপর আপু মাইক্রোসফটের প্রিভিয়াস যে ডিপ লার্নিং রিসার্চ টিম ছিল, সেখানে তিনি জয়েন করেন এবং সেখানে তিনি সফটওয়্যার রিসার্চ সফটওয়্যার ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার হিসেবে প্রায় ১.৫ বছর কাজ করেন। সেখানে তিনি ইন্টেলিজেন্ট সেলস রিকমেন্ডেশন সিস্টেম তৈরি করেন। সো আপু বর্তমানে আমাদের রিয়েল লাইফে যে লার্জ স্কেল প্রবলেম গুলো আছে, সেগুলোকে কিভাবে মেশিন লার্নিং দিয়ে সলভ করা যায়, সেটির উপর ফোকাস করেছেন। আমরা আজকের পর্বে আপুর এই সফলতার পেছনে তার ইন্টারেস্টিং লাইফ স্টোরিজ এবং এক্সপেরিয়েন্সেস গুলো শুনবো। সো চলুন আজকের পর্ব শুরু করা যাক। থ্যাংক আসসালামু ইউ। আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম মিমি। থ্যাংক ইউ ফর ইন্ট্রোডিউসিং মি। ভালো আছি। তোমরা কেমন আছো? জি আপু, ভালো আছি। আজকে আপনাকে সাথে পেয়ে সত্যি অনেক ভালো লাগছে। সো আপু, আমরা আজকের পর্বে আ ভারী গল্প শুরু করার আগে আপনার সাথে কিছুটা আপনার ছোটবেলার গল্পগুলো শুনতে চাই। আপনার বেড়ে ওঠার গল্পগুলো শুনতে চাই এবং আপনি প্রকৌশলী হওয়ার পিছনে কিভাবে অনুপ্রাণিত হলেন এবং আপনি কিভাবে আপনার যাত্রা শুরু করলেন? আচ্ছা। হ্যাঁ, ছোটবেলার গল্প করতে আমার নিজেরও খুবই মজা লাগে আসলে। আম তো আমার জন্ম এবং বেড়ে ওঠা দুটি আসলে চট্টগ্রামে। আমরা থাকতাম পতেঙ্গাতে, হ্যাঁ? স্টিল মিলস নামের একটা ছোট্ট একটা কলোনিতে এবং আমার স্কুলও ছিল ওই কলোনির মধ্যেই। আব্বুর কাজের সুবাদেই ওখানে থাকা। তো ওই স্কুলের নাম ছিল হচ্ছে চিটাগং স্টিল মিলস হাই স্কুল এবং সেখানেই আমার শিশু শ্রেণী থেকে একদম এসএসসি পর্যন্ত পড়াশোনা করা আরকি। তো যখন ছোট ছিলাম অবশ্যই ইঞ্জিনিয়ারিং পড়বো, ইঞ্জিনিয়ার হব এই ধরনের কোনো প্ল্যানই ছিল না। ওগুলো তো ঠিকমতো বুঝতাম না। বাট না বুঝেই যদি কেউ জিজ্ঞেস করতো যে কি হতে চাই, আমি বলতাম হচ্ছে পাইলট হব। আই থিংক এটা হচ্ছে সবচেয়ে কমন অ্যান্সার। তো কিন্তু ওইদিকে আমার আম্মু আবার সে খুব চাইতো যে আমি আসলে আর্মিতে যাই, হ্যাঁ, আর্মি অফিসার হই। তো আম্মু আবার এর জন্য খুব তোড়জোড়ও করলো আর কি, ওই যে 5-6 এর দিকে যে আমাকে ক্যাডেটে ভর্তি পরীক্ষা দেওয়া হলো। তো মানে ফরচুনেটলি আর আনফরচুনেটলি ক্যাডেট কলেজ যখন হলো না, তো তখন আম্মু আবার চিন্তা করলো যে না, ভালোই হলো, ঠিক আছে, তুমি বরং ডাক্তারি পড়বা, ডাক্তারি পড়তে পারবা, ডাক্তারি পড়লে তো অনেক, এটা একটা নোবেল প্রফেশন অফ কোর্স, এবং হচ্ছে পরে চাইলে তুমি ধরো মেডিকেল করেও আর্মিতে যেতে পারবা, হ্যাঁ। তো ওই রেসপেক্টের ব্যাপারটা আম্মু খুব পছন্দ ছিল। তো আমার ক্ষেত্রে যেটা কনটেক্সট সেটা হচ্ছে আমি আসলে মানে মোটামুটি খুবই অ্যাভারেজ স্টুডেন্ট ছিলাম আর কি, অল থ্রু আউট। তো আম, এবং হচ্ছে দেখা যেত যে যেগুলা ধরো ওই যে লিটারেচার বা হচ্ছে ওরকম বায়োলজি এইসব সাবজেক্টে আমি খুবই রাব্বা মারতাম। বাট ওইটা যেরকম ট্রু, অন দি আদার হ্যান্ড দেখা যেত যে আমি যত বড় ক্লাসে উঠতেছি ততই আমি হচ্ছে ম্যাথ সায়েন্স এগুলা আমি খুবই পছন্দও করি। সো যেহেতু পছন্দ করতাম, তো ওগুলো আমি বেশি করতাম এবং এগুলাতে আমি দেখা যেত যে কনসিস্টেন্টলি ভালো করতেছে আর কি, ইভেন দো আমি মানে হোয়াট এভার অ্যাভারেজ মাই রেজাল্ট ইজ। তো আম, তো তখনই আস্তে আস্তে যখন মানে 9-10 এর দিকে যখন উঠলাম, তখন আমি আর কি মোটামুটি আর কি বুঝতে পারলাম যে মনে হয় ইঞ্জিনিয়ারিং উড বি এ গুড ফিট ফর মি। তো অনেস্টলি স্পিকিং ওই সময় আসলে আশেপাশে ওরকম এক্সাম্পল তেমন ছিলই না, মানে যাদেরকে দেখে ধরো খুব মোটিভেটেড হতে পারতাম। মানে জানা মতে কেউ ইঞ্জিনিয়ারিং পড়তে গেছে, মেয়েদের কথা তো মানে বলাই বাহুল্য, এরকম মানে আমি জানতাম হয়তো বা 2-1 জন সিনিয়র আপু যে যারা হচ্ছে মানে ধরো মেডিকেল কলেজে তখন চান্স পাইছে বা পড়তে গেছে আর কি। তো দ্যাটস অল। তো আমি জাস্ট চিন্তা করছি যে মেবি ইঞ্জিনিয়ারিং আমার জন্য বেটার হবে, বাট বুয়েটে পড়তে পারবো কিনা বা কম্পিউটারে পড়া, এগুলো আসলে তখনও আমি ওভাবে করে মানে রিয়েলাইজই করি না বা জানতামও না আর কি ঠিক মতো। তো মেইনলি মনে হয়
ওই যে এসএসসি পরীক্ষার পরে যখন ওই যে খুব ইয়ে হয়, ওই যে মানে যারা মেধা তালিকায় স্থান করতো তখন, তো তাদের ইন্টারভিউ হতো। তো সেইখানে হচ্ছে যখন কাউকে ইন্টারভিউ করতো তাদেরকে জিজ্ঞেস করা হতো আর কি যে আচ্ছা কি হতে চায়, তো তাদের হয়তো ম্যাক্সিমাম তখন বলতেছে আর কি যে তখন মনে হয় সিএসসি খুবই হট টপিক ছিল। তো সবাই বলতো যে কম্পিউটারে পড়তে চায়, এবং আবার বুয়েটে পড়তে চায় কেউ কেউ বলতো। তো ওইটা দেখে ফার্স্ট আমার মনে হচ্ছে যে আচ্ছা এইটা মনে হয় হচ্ছে নর্থ স্টার, তাহলে আমি বুয়েটে সিএসসি এটা তো মনে হচ্ছে খুব ভালো, তাহলে আমি একটু দেখি যে কি এটা আর কি। তো ওইখান থেকেই চিন্তা ভাবনা আর কি শুরু। তো আম্মু আব্বুকে তখন আবার বললাম যে দেখো আমার তো মানে ইঞ্জিনিয়ারিংটা মনে হচ্ছে বেটার হবে আমার জন্য। তো ওরা তখন আসলে বেশি পাত্তা দেয় না, ওরা বলছে ওটা দেখা যাবে, তোমার এখনো সময় আছে, টাইম উইল সে, মানে ওরা আসলে মানে মনে করতেছে যে বললেই কি আর হয় নাকি, তো এই জন্য ওরা অতটা তখন কিছু বলে নাই, এগেনস্টও কিছু বলে নাই, বলছে যে উইল সি। তো এই আর কি কলেজেও যখন গেলাম সেম সিচুয়েশন। এমনিতে খুবই অ্যাভারেজ ছিলাম, চিটাগং কলেজে পড়তাম। তো এমনিতে খুবই অ্যাভারেজ হইলেও দেখা গেল যে যখন হচ্ছে ওই ম্যাথ বা ওগুলাতে আমি মানে সায়েন্স ওগুলাতে দেখা গেল যে কলেজে গিয়েও বেশ ভালো করলাম। এবং স্পেশালি আমার ম্যাথের যে প্রফেসর ছিল উনি আসলে আমাকে খুব এনকারেজ করতো আর কি। তো উনার অ্যাপ্রিসিয়েশন থেকেও আর কি আরেকটু কনফিডেন্স পাইলাম যে আচ্ছা আমি মনে হয় তাহলে ইঞ্জিনিয়ারিং মনে হয় পড়তে পারবো চাইলে। তো ওই আর কি যখন এইচএসসি পরীক্ষার পরে আর কি আম্মু আব্বুকে আবারও খুবই স্ট্রংলি বললাম যে না আমি শুধু বুয়েটে কোচিং করতে চাই, আমি ইঞ্জিনিয়ারিং পড়তে চাই, তো আমি মেডিকেলে আর কি কোচিং করতে চাই না, এরকম বললাম আর কি, বা পরীক্ষা দিতে চাই না। তো তখন ওরা আমাকে মানা করে নাই ডিরেক্টলি, কিন্তু উল্টা ওরা আমাকে একটা কাইন্ড অফ ইম্পসিবল চ্যালেঞ্জ দিছে যে আচ্ছা তুমি যদি ধরো বুয়েটে, তখন মনে হয় সিএসসি ইলেকট্রিক্যাল ছিল আর কি, যে বেশ তখন ওই সাবজেক্ট গুলোর ডিমান্ড ছিল আর কি, তো বলছো তুমি যদি ওই রকম দুইটা সাবজেক্টে চান্স পাও তাহলে তোমাকে তোমাকে আমরা মানা করবো না, তুমি পড়তে পারো। তো আম, আমি শিওর যে আমি যদি সিএসসি ইলেকট্রিক্যালে নাও পেতাম, আমি আসলে স্ট্রংলি দেখা যেত যে ওদের সাথে তখন ফাইটে যেতাম যে আমি আসলে ইঞ্জিনিয়ারিংই পড়বো। এবং ওরাও হয়তো বা দিত, কিন্তু ওই যে একটা ইম্পসিবল চ্যালেঞ্জ, ওইটার কারণেই হোক আর যেটাই হোক, আমি আসলে আই পুশ মাইসেলফ হার্ডার ইভেন, তখনই মনে হয় আমি সবচেয়ে বেশি পড়াশোনা করছি। এবং আর কি যাই হোক ফরচুনেটলি আই গট ইন। তো ওইখান থেকেই যাত্রা শুরু, দ্যাটস দ্য স্টার্ট। ওকে আপু, আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। আপু, আপনি পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আপনি মাইক্রোসফটে কাজ করেছেন, এখন বর্তমানে ফেসবুকে আছেন। সো যেটা বলা যায় অনেক প্র্যাকটিশনার্সদেরই ড্রিম জব। সো এই ফেজে আসতে আপনার কি কি মোটিভেশন কাজ করেছিল, বা আপনি কিভাবে এই পথটা পার্সু করা শুরু করেছিলেন? আচ্ছা, আমার পথটা আসলে অনেক লম্বা, জার্নি তো স্টিল অনগোয়িং। তো যখন একদম শুরুর দিকে আসলে ওরকম প্ল্যান কখনো ছিল না, মানে আনফরচুনেটলি হয়তো বা আমি ওভাবে করে কখনো চিন্তা করি নাই আর কি, যে হ্যাঁ যে হায়ার স্টাডিজ করব বা হচ্ছে ধরো এই ধরনের বড় টেক ইন্ডাস্ট্রিতে জব করব, এরকম ড্রিম আসলে ছিল না। ড্রিম গুলো খুবই ছোট ছোটই ছিল, এবং খুব ছোট ছোট ড্রিম গুলোই বলতে পারো আর কি, যে কাইন্ড অফ লাইক ওয়ান অফ দোজ বিল্ডিং ব্লকস ইন দিস লাইক লং জার্নি। আম, তো ওই যে যেরকম বললাম আর কি, যে শুরুতে তো খুব স্বপ্ন নিয়ে ফার্স্টে তো আসলাম বুয়েটে, ক্লাস শুরু হলো ভর্তির 1 বছর পরে। তো তো প্রথমে এসেই আর কি একটা বিশাল শখ খেলাম তখন, কারণ এসে দেখি যে আশেপাশে আমার ক্লাসমেট যারা তারা সবাই সবকিছু শিখে চলে আসছে অলরেডি। হ্যাঁ, তো টিচাররাও কাইন্ড অফ এক্সপেক্ট করতেছে যে মানে তুমি আসলে অনেক কিছু জানো। তো বাট সবার সিচুয়েশন তো এক থাকে না, তো আমার ক্ষেত্রে যেটা ছিল হচ্ছে আমি মনে হয় আমার ফার্স্ট কম্পিউটারই পেলাম হচ্ছে লাইক ক্লাস শুরু হওয়ার 2 সপ্তাহ পরে। তো তখন আমি ফার্স্ট হচ্ছে আই হেল্ড এ কম্পিউটার ইভেন। তো ওইটা আসলে তখন একটা বিশাল শখ ছিল, ওই ওই সময়টা, ওই অ্যাডজাস্টমেন্ট পিরিয়ডটা। বাট এর পরে আসলে অলদো মানে মাই রেস্ট অফ মাই বুয়েট লাইফ ওয়াজ কোয়াইট স্মুথ। বাট ওই যে একটা মানে ওই এক্সপিরিয়েন্স থেকেই হোক যেটা হোক একটা ভয়ের মতো ঢুকে গেছিল আর কি। তো আমার আসলে কখনো আর মনে হয় নাই যে আমি এর চাইতে বেশি কিছু করতে পারি বা আমি করতে পারবো। তো চাইলে হয়তো বা ওই যে কম্পিটিটিভ প্রোগ্রামিং বা ধরো আরেকটু অ্যাক্টিভলি রিসার্চে ইনভলভ হওয়া যেত, কিন্তু ওইটা আর হয়ে ওঠে নাই আর কি, ওইটা আমি কখনো করি নাই। এবং আমার প্রায়োরিটিও আর আরেকটু ডিফারেন্ট ছিল, কারণ হচ্ছে আমি যেহেতু আর কি ফ্যামিলির বড় সন্তান, তো আমার জন্য তখন আসলে ওই সময় খুব চাকরি মানে মানে পড়াশোনা শেষ করে খুব দ্রুত আর কি একটা জব শুরু করা, ফ্যামিলি রেসপন্সিবিলিটিটা তখন আমার জন্য খুব ইম্পর্টেন্ট ছিল। তো এই জন্য আমি আসলে আমার সব প্ল্যানই ছিল যে আমি আসলে দেশেই পাশ করার পর জবে ঢুকে যাব। তো এইটা থেকেই শুরু।
তো বাট জবে ঢোকার পরে অ্যাজ ইউজুয়াল তখন হঠাৎ মনে হলো আর কি যে মানে ওই সময় আসলে যে অন্য যেসব প্রেশার তখন চলে আসতে থাকে, সোশ্যাল প্রেশার, মানে বিয়ে করার প্রেশার, এই ধরনের প্রেশারগুলো তখন আসলে, এবং আমার ফ্রেন্ডরাও সব চলে যাচ্ছে অলরেডি বাইরে, তখন আর কি হুট করে আমার মনে হলো যে আচ্ছা না, আম, আমি তাহলে একটু ট্রাই করবো, আমি বাইরে ট্রাই করতে চাই, আমি মনে হয় আমার পটেনশিয়াল ঠিক মতো আসলে আই এম নট লাইক এক্সপার্টিং ইট। তো ওই চিন্তা করে হুট করেই ধরো খুব বেশি একদমই আনপ্রিপেয়ার্ড ওয়েতে ধরো 5-6টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে দিলাম পিএইচডির জন্য, বিকজ আই নিডেড দ্য ফান্ডিং। কিন্তু অ্যাজ ইউজুয়াল যেহেতু আমি খুবই আনপ্ল্যান্ড এবং আনস্ট্রাকচার্ড ওয়েতে অ্যাপ্লাই করলাম, এবং দেখা গেল যে আমি কোনো একটা স্কুলেও আপনি চান্স পেলাম না। তো একেবারে লাস্ট রিসোর্ট হিসেবে তখন লাস্ট মোমেন্টে ইউটিএতে অ্যাপ্লাই করলাম, এবং ইট ওয়াজ অলরেডি টু লেট। বাট মানে লাকিলি যে তখন আর কি ফাইনালি একজন প্রফেসর উনি রাজি হলেন আমাকে আর কি আড়ি দিতে। তো এইটা হচ্ছে আমার আর কি ফার্স্ট স্টেপ, যে আমি টোয়ার্ড লাইক ওকে আমি হায়ার স্টাডিজ এর জন্য আসলাম। তো সেইটা ছিল একটা। বাট ইভেন যখন ইউটিএ তে চলে যাওয়ার পরও ওখানে গিয়েও একই অবস্থা, যে আমি আসলে কখনো চিন্তা করি না যে আচ্ছা আমি ধরো একটা ভালো কোম্পানিতে জব করব বা ট্রাই করব। আশেপাশেরও যারা অ্যালামনাই ছিল ওখানে বা ওখানে পড়াশোনা করতো, ওরকম এক্সাম্পল আসলে খুব একটা ছিল না ওই সময়, যে যারা মানে পড়াশোনার মাঝে ইন্টার্নশিপ করতেছে বা পাশ করার পরে ধরো এরকম মানে এই বড় টেক কোম্পানিগুলোতে যাচ্ছে, ওটা ছিল না। এবং আমার জানা মতে যারা তখন কাজ করতো মাইক্রোসফটে, তারা দে আর অল লাইক খুবই ব্রিলিয়ান্ট প্রোগ্রামার, হ্যাঁ, দে আর অল দি টপ প্রোগ্রামার অ্যান্ড তো তারাই শুধুমাত্র ওইখানে কাজ করতো আর কি। তো আমার আসলে লিটারেলি আই হ্যাড জিরো এক্সপেকটেশন, বাট আই উড জাস্ট ড্রপ মাই রেজুমি, লাইক ধরো ক্যারিয়ার ফেয়ারে যেতাম বা অনলাইনে অ্যাপ্লাই করতাম, গ্রেস অপার গ্র্যাড কোর টাইপের কনফারেন্সে অ্যাড করতাম, মানে যখন জয়েন করতাম তখন ওখানে রেজুমে দিতাম। বাট অ্যাজ ইউজুয়াল যে কল পেতাম না প্রথম 1-2 বছরে, কোনোই কল, মানে কোনো কলই পেতাম না। তো পরে ফাইনালি হচ্ছে আমি একদিন আমাদের ইউনিভার্সিটিতে একটা ক্যারিয়ার ফেয়ার হয় এবং মাইক্রোসফট থেকে ওখানে যায় আর কি ইউনিভার্সিটি রিক্রুটাররা। তো আই জাস্ট ওয়াকড ইন দেয়ার, এবং ওখানে আমি একটা আমার প্রিন্টেড রেজুমে নিয়ে গেলাম, এবং আমার ওই রিক্রুটারকে যে আমি তখন জিজ্ঞেস করলাম ওখানে একজন রিক্রুটারকে বুথে, যে আচ্ছা আমি তো আই হ্যাভ বিন ট্রাইং ফর মানে কোয়াইট এ ওয়াইল নাও, এবং আমি আসলে আমি জাস্ট আই ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড যে প্রবলি আই এম মিসিং সামথিং অর আই নিড টু ইমপ্রুভ অন সামথিং। তো তুমি যদি আমার রেজুমিটা দেখে আমাকে একটু গাইড করতে পারো যে কি করলে আই উড গেট দি ইন্টারভিউ কল। তো তখন সে আমার রেজুমি দেখে বললো যে নো, অ্যাকচুয়ালি ইউ হ্যাভ অল দি কোয়ালিফিকেশনস হোয়াট উই আর লুকিং ফর, সো ইউ শুড অ্যাকচুয়ালি গেট অ্যান অপরচুনিটি। তো তখন সেটা মার্ক করে রাখলো। তো এইটা ছিল হচ্ছে যে আমার মনে হয় যে আমার লাইফের মানে একটা ওয়ান অফ দি মেইন টার্নিং পয়েন্ট ছিল ওইটা আর কি, যে আফটার 2 days তখন আমি আসলে আই অ্যাকচুয়ালি গট দি ইন্টারভিউ কল। খুবই কম এক্সপেকটেশন নিয়ে ইন্টারভিউ দিতে গেলাম। ইনফ্যাক্ট আমার এখনো মনে আছে যে আমার একটা সিনিয়র ভাই তখন শুনে বলতেছিল যে ইন্টারভিউ দিতে যাচ্ছ, ইটস ভেরি গুড, ইটস এ গুড লার্নিং এক্সপিরিয়েন্স, বাট খুবই হার্ড, ডোন্ট এক্সপেক্ট মাচ। তো এই ছিল হচ্ছে আমার অবস্থা। তো ইউ ক্যান অনলি ইমাজিন যে আমার খুশি যে যখন আমি আসলে দিলাম ইন্টার্নশিপটা এবং আই গট দ্যাট জব। তো ওইটা থেকেই শুরু। এর পরের স্টেপগুলো ছিল হচ্ছে কাইন্ড অফ লাইক ট্রিভিয়াল ইন এ সেন্স, বিকজ ওই ইন্টার্নশিপের পরে আমি আবার রিটার্ন ইন্টার্নশিপের জন্য অফার পাই, তারপর সেই রিটার্ন ইন্টার্নশিপ থেকে আবার ফুল টাইম অফার। তো ওইভাবে করে মাইক্রোসফটে যাত্রা শুরু। আর এরপরে একবার যখন ওয়ান্স উই আর ইন দ্য সিস্টেম, এরপরে আসলে তখন আমার অ্যাক্টিভলি যে লুক আউট করতে হবে অন্য কোথাও যাওয়ার ব্যাপারে তা না, অ্যাকচুয়ালি কোম্পানিগুলাই লুক আউট করতেছে। সো দ্যাটস হাউ দি আদার ট্রানজিশনস হ্যাপেন ইভেন্চুয়ালি। এই আর কি। অনেক লম্বা কথা বলে ফেললাম। অনেক লম্বা কথা বলে ফেললাম। বাট আমার জাস্ট মনে হয়েছিল আরকি যে I should also highlight যে আমি কত গাধামি করছি এবং যে I should also highlight my failure. তো এইজন্য একটু লম্বা হয়ে গেল। আপু স্টোরিটা আসলে অনেক ইন্সপিরেশনাল ছিল, যেটা বলতে গেলে মোস্ট অফ দ্য ইঞ্জিনিয়ার্স আসলে এই লেভেল থেকে স্টার্ট করে, অনেক সময় এক্সপেকটেশনটা কম থাকে। সো হ্যাঁ, ওই এক্সাক্টলি। থেকে আসলে হয়ে যায় আস্তে আস্তে। হ্যাঁ। ঠিক আছে। আপু আপনি মাইক্রোসফট এবং ফেসবুকে কাজ করেছেন, সো ওইটার অভিজ্ঞতাটা কিছুটা শুনতে চাই। ওখানে কাজ করার অভিজ্ঞতাটা কেমন? আচ্ছা, আচ্ছা। আম অভিজ্ঞতা আসলে ওভারঅল আমার সো ফার ইট হ্যাজ বিন ভেরি গুড। যে জিনিসটা আমি সবচাইতে আরকি অ্যাপ্রিশিয়েট করি মাইক্রোসফট বা ফেসবুক ২ টা কোম্পানিতেই মানে এই ২ টা কোম্পানিতেই আমি কাজ করছি সো ফার। সো আই ক্যান অনলি ভাউচ ফর দেম। যে একটা জিনিস হচ্ছে they do care for their employees
at least they want to make sure যে মানে the employees are happy and satisfied এবং it's true only then they can actually like make the most like impact, right? তো ওই সেন্সে আমার মনে হয় মানে I do not feel like working here like যে আচ্ছা they own me or something like that, হ্যাঁ। তো ওইটা আসলে আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয়। যেমন এই যে ফর এক্সাম্পল যখন এই যে কোভিড স্টার্ট হলো, তো এটা ট্রু যে লাইক অনেক যারা সিঙ্গেল বা যাদের হয়তো বা লাইফে ব্যাগেজ কম, তারা এই অ্যাকচুয়ালি ওয়ার্ক ফ্রম হোম পিরিয়ডটাতে দে অ্যাকচুয়ালি মেড দি মোস্ট ইম্প্যাক্ট। তারা প্রবাবলি আউট পারফর্ম করছে তাদের আগের পারফরমেন্সকেও আর কি, হ্যাঁ, এত কাজ করতে পারছে। বাট দেখা গেল যে ফেসবুক তারা খুবই শুরুতেই রিকগনাইজ করলো যে বাট দেয়ার আর লাইক দি ফ্যামিলিজ, রাইট, লাইক পিপল লাইক আস হু হ্যাভ কিডস। তো আমাদের জন্য এটা আসলে খুবই একটা বিগ লাইক অ্যাডজাস্টমেন্ট পিরিয়ড ছিল শুরুর দিকে, এই লকডাউনের শুরুটা আর কি, হ্যাঁ, কিভাবে আমরা একসাথে সবাই বাসায় কাজ করব এবং হচ্ছে মানে অ্যাট দ্য সেম টাইম উইল ম্যানেজ এভরিথিং এলস। তো এইটা ওরা রিকগনাইজ করলো এবং সাথে সাথে তখন ওরা যেমন এটা বলে দিল যে দেখো এই যে নেক্সট যে মানে পিএসসি মানে যেটাকে আমরা পারফরমেন্স ইভালুয়েশন বলি, তো এইটা মানে দেখা যায় প্রতি 6 মাস পর পর হয় আর কি, হ্যাঁ, ফেসবুকে। তো ওরা বলে দিল যে নেক্সট যে পিএসসিটা যেটা জুলাই হওয়ার কথা, আমরা মার্চে লকডাউনে গেলাম, যে এটা এবার আর হবে না, বিকজ উই নো দ্যাট many families they will be impacted এবং they cannot make as much contributions as they could before, right? তো এইটা চিন্তা করেই ওরা তখন বললো যে এপিএসসিটা বাতিল এবং ওরা আবার বলে দিল যে সবাইকে অটোমেটিক্যালি এক্সপেকটেশন দেওয়া হবে এবং তারা সেই হিসেবে তাদেরকে বোনাস সবকিছু ওভাবে করে দিয়ে দেওয়া হবে। তো এটাতে যেটা হচ্ছে যে এটা জাস্ট শোজ দ্যাট দেয়ার গুড উইল, যে গুড ইন্টেনশন, যে হ্যাঁ দে রিকগনাইজড ইট এবং ওরা ওইটা করে ওরা ওটার একটা অ্যাকশনও নিল আর কি, হ্যাঁ। তো অফকোর্স পরের যে সাইকেল, এখন যে কারেন্ট যে সাইকেলটা যাচ্ছে, এখানে আমাদের অনেক বেশি আরো হায়ার গোল, আমাদের অনেক বেশি আরো কাজ করতে হচ্ছে, বিকজ যেহেতু আমাদের লাস্ট সাইকেলে উই ওয়ার লিটল আমাদের গোল একটু কমাতে হচ্ছিল। তো বাট স্টিল মানে এই ধরনের জিনিসগুলা আসলে ইট মেক্স ইউ ফিল বেটার। সেম গোজ ফর এই যে থ্যাঙ্কস গিভিং শুরু হচ্ছে এখানে, তো ফেসবুক রিকগনাইজ করছে যে দিস ওয়াজ এন লাইক এক্সট্রাঅর্ডিনারিলি ডিফিকাল্ট ইয়ার ফর মেনি পিপল। তো এই জন্য যেটা করলো এই উইকটা হঠাৎ করে ধরো অ্যানাউন্স করলো যে এই পুরো উইকটা হচ্ছে এবার অফ। তো এই যে এই জিনিসগুলো তখন আবার কি আই ফিল গুড অ্যাবাউট দ্যাম, যে হ্যাঁ মানে দে অলসো লাইক ওয়ান্ট ইউ টু বি হ্যাপি। ইটস নট লাইক যে তুমি সাম কাইন্ড অফ মেশিন just working for them and just trying to like just land code or like yeah make impact, but they do also care that you are healthy and you are happy and also you like you are being able to live your life. আপু আপনি অনেক ধরনের প্রজেক্ট বা কাজ করেছেন, যেমন পারমিসিভ অ্যাসিস্টিভ এনভায়রনমেন্টে বা ফেসবুকে যে অ্যাড র্যাঙ্কিং এর কাজটি করেছেন। তো এরকম আপনার আরো অসংখ্য প্রজেক্ট আছে, সো এর থেকে যদি কিছু ইন্টারেস্টিং প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করতেন আপু। আচ্ছা, মানে তুমি কি এগুলার বাইরে আরো কোনো প্রজেক্ট শুনতে চাও নাকি এগুলা সম্পর্কে একটু জানতে চাও সেটা ফার্স্টে বুঝে নিই। হবে আপু। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ মানে ফেসবুকের যে কাজটা ওইটা সম্পর্কে বলতে পারি ফার্স্টে অবশ্যই। তো এটা তো বেসিক্যালি ওই যে তোমরা যে নিউজ ফিডে যখন যাও, যে অ্যাড গুলা দেখো, নিউজ ফিডে যাওয়ার পরে যেসব অ্যাড রিকমেন্ডেশন গুলা দেখো, তো যাদেরকে গালাগালি করো আর কি মোস্ট অফ দ্য টাইম, যে দে আর কালেক্টিং অল আওয়ার ডেটা অ্যান্ড মেকিং আস বাই স্টাফ। তো আমি হচ্ছি ওয়ান অফ দোজ কালপ্রিট হু works on the team and works on those models. Basically our যে মডেলগুলো আমরা বিল্ড করি তার কাজ হচ্ছে এক্স্যাক্টলি দ্যাট, টু প্রেডিক্ট যে কোন এই যে ধরো থাউজেন্ডস অফ অ্যাডস আমাদের আছে, হ্যাঁ, অ্যাড ক্যান্ডিডেট এবং এই বিলিয়ন্স অফ ইউজার্স। তো এই যে প্রতিটা ইউজার যখন তুমি আসলে লগ ইন করতেছো নিউজ ফিডে এবং তুমি রিফ্রেশিং ইউর ব্রাউজার, তো তুমি এক্স্যাক্টলি কোন অ্যাড গুলা দেখবা। সো এই এত ক্যান্ডিডেট অ্যাড থেকে টপ ধরো 50 or 100 অ্যাড উই হ্যাভ টু লাইক ব্রিং ইন অ্যান্ড শো ইউ, রাইট? এবং উই ডু দ্যাট বেসড অন যে এই যে আমরা যে তোমাকে অ্যাডগুলো দেখাবো, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি যে এই অ্যাডটা দেখে তুমি আসলে এই অ্যাডটাকে ক্লিক করবা অর তুমি বাই করবা সামথিং, রাইট? তো এটা হচ্ছে আলটিমেট গোল। তো সবচেয়ে ক্রিটিক্যাল পার্ট হচ্ছে এই সিস্টেমের যে ইট হ্যাজ টু বি অ্যাকচুয়ালি ভেরি অ্যাকুরেট, because it's about lots of money, in the sense that we charge our advertiser based on these predictions, right? এবং এখন আমরা যদি ওভার প্রেডিক্ট করি তার মানে হচ্ছে দে আর নট, মানে তাদেরকে আমরা বেশি যদি আমরা ওভার প্রেডিক্ট করি মানে ওদেরকে আমরা ওভার চার্জ করতেছি, তো হুইচ ইজ রিয়েলি ব্যাড, বিকজ দেন দে আর নট গনা বি লাইক দে আর নট গনা ট্রাস্ট ফেসবুক। সিমিলারলি যদি আমরা আন্ডার প্রেডিক্ট করি তার মানে হচ্ছে উই আর লুজিং মানি। তো তার মানে হচ্ছে যে হ্যাঁ দিস মডেল সিমস টু বি ভেরি অ্যাকুরেট। তো এই মডেলগুলা
এটা তোমার যে ইন্টারাকশন গুলো তুমি করতেছো সেটা থেকে লার্ন করতেছে। অ্যাট দ্য সেম টাইম ইট হ্যাজ টু জেনারেলাইজ এনাফ, লাইক ইট হ্যাজ টু লার্ন দ্য ইন্টেন্ট, লাইক হোয়াট কাইন্ড অফ থিংস অ্যাকচুয়ালি ডু লাইক। ফর এক্সাম্পল, তুমি যদি একটা ধরো নাইকি স্পোর্টস রিলেটেড পেজ, তুমি একটা নাইকি শু খুঁজতেছো, তো তুমি এরকম একটা নাইকি শু তুমি দেখতেছো, তো অফকোর্স ইটস এ ভেরি স্ট্রং সিগনাল, তার মানে তুমি হয়তো বা ইউ আর ইন্টু শু অর ইউ আর ইন্টু স্পোর্টস অর সামথিং লাইক দ্যাট। তো এইটা থেকে তুমি এক ধরনের রিকমেন্ডেশন তুমি দেখবা। বাট ধরো এখন তুমি একটা শু কিনে ফেলছো, এখন যদি তোমাকে আমরা সারাক্ষণ খালি শু অ্যাডই দিতে থাকি, ধরো অন্য কোম্পানির বা শু জাস্ট স্পোর্টস রিলেটেড অনেক কিছু দিতে থাকলাম, তুমি তো আর তখন কিনবে না। ইভেন দো ইউ লাইক স্পোর্টস, ইউ লাইক শু, বাট what is the chance that যে তুমি কন্টিনিউয়াস খালি ওগুলাই দেখবা? So that means that we have to make sure যে আমরা not just we are learning the like what type of things you interacted with, we also want to learn like to generalize enough so that we can actually give you diverse set of recommendations. So এই যে মেমোরাইজেশন এবং জেনারেলাইজেশন এর মধ্যে যে ব্যালেন্সিং, এগুলো সবই হচ্ছে আমাদের কাজ আর কি, যে আমাদের মডেলগুলো হ্যাজ টু বি ডিপ enough to be able to generalize enough. On the other hand, we have to also consider like what you like. We cannot just generalize completely random. তো এই হলো আর কি ফেসবুকের যে কাজটা বর্তমানে ওইটা করছি আর কি। আপু, আপনার প্রাইভেসি অ্যাসিস্টিভ এনভায়রনমেন্টের কাজটা নিয়ে যদি একটু এক্সপ্লেইন করতেন। আচ্ছা, হ্যাঁ, অবশ্যই। তো পারভেসিভ অ্যাসিস্টিভ এনভায়রনমেন্টের কাজটা হচ্ছে যে ইউএসএ তে স্পেশালি এখানে আসলে যে এইজ যে পপুলেশনটা তারা আসলে একা থাকে আর কি। তো আমাদের দেশের মতো না, আমাদের দেশে যেমন আমাদের প্যারেন্টসরা স্টিল তাদের মানে বাচ্চা কাচ্চাদের সাথে থাকে, নাতি নাতিদের সাথে থাকে। সো সিচুয়েশনটা এখানে একটু ডিফারেন্ট। আফটার এ ওয়াইল দ্য কিডস জাস্ট লিভ দ্য হোম অ্যান্ড তারা আসলে খুবই অ্যালোন থাকে, এবং মোস্ট অফ দ্য টাইম আসলে কেয়ার গিভার ওভাবে করে সবসময় যে থাকবে তাদের দেখাশোনা করবে, দ্যাট ইজ অলসো নট পসিবল। তো এই কারণে এখানে প্রচুর ওল্ড হোম বা হসপিটালেও কিছু স্পেশাল ধরো ফ্যাসিলিটিস থাকে যেখানে দে ক্যান লিভ। তো তো আমাদের কাজটা ছিল হচ্ছে যে আমরা কিভাবে হাউ ক্যান উই হেল্প দেম, হাউ ক্যান উই বিল্ড সাম এনভায়রনমেন্ট ফর দেম, অ্যাসিস্টিভ এনভায়রনমেন্ট ফর দেম, যেটা হচ্ছে যে ম্যানুয়াল যে কেয়ার গিভিং যে ব্যাপারটা, কারণ উই ডু নট হ্যাভ দ্যাট মেনি কেয়ার গিভার অনেস্টলি দেন দিস huge population who need assistance. তো আমাদের কাজ ছিল হচ্ছে how can we help them so that we can actually remotely এবং pervasively detect যে what's going on when a person is living alone or like maybe 2 or 3 person living in some kind of small facility, and kind of understand like if there is some emergencies happening or like some kind of abnormal behavior is happening, যাতে করে তখন ওই সময়গুলোতে কেয়ার গিভার গিয়ে তখন ম্যানুয়ালি ইন্টারভেনশন নিতে পারে বা দে ক্যান টেক দ্য স্টেপ। তো আমার পিএইচডির মেইন ফোকাস ছিল হচ্ছে যে যখন এরকম একটা ফ্যাসিলিটিতে মাল্টিপল পিপল থাকবে, মাল্টি পার্সন থাকবে, তো ধরো 2 জন আছে একটা ফ্যাসিলিটিতে, হাউ ডু উই ট্র্যাক দ্যাম, হাউ ডু উই নো who is who and who is doing what, and how do we actually like determine their like behaviors and patterns of their actions. So of course it involved a lot of wearable sensors and non-wearable sensors. Like for example, we had motion sensors in every corner of the room. We had like sensors which can detect accelerations, like তুমি suddenly হয়তো বা ফল করলে তোমার যে একটা জাম্প হবে অ্যাক্সিলারেশন ভ্যালুতে, তো ওরকম ওয়ারেবল সেন্সর থাকতো। And then like wristband which has RFID, which basically tells you that okay, what are the like IDs of the persons living there. হ্যাঁ, এবং হচ্ছে উই অলসো হ্যাড লাইক তখন হচ্ছে আমরা ইউজ করতাম হচ্ছে কিনেক্ট, হ্যাঁ, RFID কিনেক্ট, ওইটা হচ্ছে যেটা হচ্ছে যে একটু পারভেসিভ ওয়েতে আমরা হচ্ছে স্কেলিটন মুভমেন্টের যে সিগন্যালগুলো ওগুলা কালেক্ট করতাম, তো নট দ্য ডিরেক্টলি দ্য ভিডিও ফিড অফকোর্স। তো এরকম আর কি বিভিন্ন রকমের সেন্সর অ্যাক্টিভেশনস থেকে তো উই ট্রাই টু ম্যাপ যে এই যে পার্সন যারা এখন এখানে আছে তারা আসলে প্রতিটা মোমেন্টে হোয়াট আর দেয়ার অ্যাকশনস, and also like for example ধরো তাদের মেডিকেশন প্যাটার্নটা আমরা জানি অলরেডি, তো whether they're following their medication pattern. For example, they are taking out a medication from a drawer and then they are actually took the medication, হ্যাঁ, কোন টাইমে নিচ্ছে এবং আসলে কি তারা ডেভিয়েট করতেছে কিনা প্যাটার্ন থেকে। তো এই সব সিগন্যাল থেকে দেন উই উড অ্যানালাইজ যে whether they are following their schedule, as well as if someone is deviating and something needs to be handled manually, তো তখন একটা অ্যালার্ট রেজ করা যে তখন কেয়ার গিভাররা যে so that they can actually make sure যে they are doing well, so on. তো এইটার আসলে অনেক হিউজ একটা আর কি বেনিফিট ওখানে নিড এবং বেনিফিট আছে আর কি, কারণ উই নিড such systems a lot more so that we can support basically this age population more.
প্রতিগুলো আসলে অনেক ইন্টারেস্টিং আপু, শুনে অনেক ভালো লাগলো। তো শিওর। আপু আমরা এখন এই প্রসঙ্গটা থেকে একটু অন্য প্রসঙ্গে চলে যাই। আমরা ওকে। আমাদের ক্যারিয়ারের বিভিন্ন ফেজ বিভিন্ন ধরনের চ্যালেঞ্জেস ফেস করে থাকি। যেমন হতে পারে যে আমাদের ফ্যামিলিয়াল কিছু চ্যালেঞ্জ থাকে বা সোসাইটি থেকে আসা কিছু চ্যালেঞ্জেস থাকে। আর অনেক সময় দেখা যায় আমরা জব সেক্টরে বা এডুকেশন সেক্টরে অনেক ধরনের চ্যালেঞ্জেস ফেস করে থাকি। তো আবার অনেক সময় দেখা যায় যে একটা মেয়ের ফ্যামিলি যখন এক্সটেন্ডেড হয়, তো তখন হচ্ছে তার লাইফে হচ্ছে কিছু অ্যাডজাস্টমেন্ট আনতে হয়। তো সেক্ষেত্রে আপনি আপনার ক্যারিয়ারের বিভিন্ন ফেজে এই ধরনের কি, কি চ্যালেঞ্জেস ফেস করেছিলেন এবং সেগুলো কিভাবে আপনি সলভ করেছেন? আচ্ছা। আম সব ফেজে যত চ্যালেঞ্জ ছিল সব তো আসলে বলা সম্ভবই না। চ্যালেঞ্জ ছাড়া আসলে কারো লাইফ হয় আমি আসলে এটাই মনে করি না। এভরিবডি হ্যাজ চ্যালেঞ্জেস ইন দেয়ার ওন ফর্ম, হ্যাঁ? তো আম হ্যাঁ, স্পেশালি সোশ্যাল চ্যালেঞ্জটার কথাই বেশি বলি। কারণ আসলে আমার কাছে যেটা মনে হয় আরকি যে ইন অল মাই লাইফ আমি আসলে আমি খুবই একটা ধরো লোয়ার মিডল ক্লাস ফ্যামিলিতে আমার বড় হওয়া। কিন্তু আমার ফ্যামিলি থেকে আসলে বিকজ আমি একটা মেয়ে, হ্যাঁ, আমার একটা ভাই আছে, তো আমরা ২ ভাই বোন। তো আমাদের ৪ জনের যে ছোট ফ্যামিলিটা, ওই ছোট ফ্যামিলিতে এট লিস্ট আমি কোনোদিনও এইটা দেখি নাই যে আমি একটা মেয়ের জন্য আমার কোনো ডিসক্রিমিনেশন ফেস করতে হবে। ইনফ্যাক্ট আমি বেশি প্রিভিলেজ ছিলাম honestly স্পিকিং। আমার ভাই সবসময় এই কথা আমাকে বলতো যে, "তুই সবসময় বেশি কেয়ার পাস সবকিছুতে।" হ্যাঁ? তো এই হচ্ছে অবস্থা। তো আমার ফ্যামিলি অলওয়েজ ওয়াজ সাপোর্টিভ যে হোয়াট আই মানে তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করছে যে আই গেট দ্য বেস্ট। স্পেশালি আমার আম্মু, হ্যাঁ? শি শি জাস্ট মেড সিউর দ্যাট আই গেট দ্য বেস্ট অপরচুনিটি পসিবল ইন আওয়ার কনটেক্সট। বাট ওই যে সোসাইটির যে প্রেশার গুলা ওইগুলা তো সব সময়ই ছিল কনসিস্টেন্টলি। যেমন ধরো ওই যে পাশ করার পরে স্পেশালি, হ্যাঁ, যখন বুয়েট থেকে পাশ করলাম, তো ওইটা তো হচ্ছে একটা খুবই পিক টাইম আর কি, যে সোসাইটি তখন খুব বেশি অ্যাক্টিভ হয়ে যায় আমাদের দেশে। তো ধরো প্রথম কথাই হলো যে মেয়ে ইঞ্জিনিয়ারিং পড়ে ফেলছে অলরেডি, হ্যাঁ, এত কোয়ালিফাইড মেয়ের জন্য আপনারা তো ছেলে পাবেন কোথায়? হ্যাঁ, তো এটা তো খুবই টেনশনের কথা, ভাবি কি অবস্থা এখন, কিভাবে মেয়েকে বিয়ে দিবে? তো এটা তো ধরো প্রথম সর্ট অফ যে ধরো টেনশন প্রেশার দেওয়া শুরু করলো, হ্যাঁ। তো এইটা থেকে তখন দেখা যাচ্ছে যে লোকজন যে কত রকমের যে কত যে সামটাইমস যে কি উইয়ার্ড টাইপের প্রপোজাল নিয়ে আসতো, ওইগুলার কথা তো আর না বললেই না, যে ধরো একদম 180 ডিগ্রি ডিফারেন্ট দেন হোয়াট আই থিঙ্ক, হ্যাঁ, বা আমার কি ক্যারিয়ার প্ল্যান বা আমার কি অ্যাম্বিশন, তার সাথে পুরো কমপ্লিটলি অপোজিট টাইপের ধরো এরকম প্রপোজাল নিয়ে আসতেছে, যে যা পারতেছে আর কি। সবারই তো চিন্তায় ঘুম হয় না যে মেয়ে বিয়ে হচ্ছে না। তো আবার কিছু কিছু গ্রুপ অফ পিপল ধরো আসবে যে যারা হচ্ছে ধরো আম, খুব অবনক্সাস থাকে না কেউ, যে ধরো ধরেই নিল যে আচ্ছা আমার ধরো স্পেশালি ছেলের ফ্যামিলি, ছেলে বা ছেলের ফ্যামিলি তারা চিন্তাই করে নিল যে আমার ছেলে যেখানে চাকরি করে বা যেখানে পড়ে ওইখানেই তো মেয়ে যাবে, এবং ওখানে গিয়ে যদি কিছু করতে পারে করবে আর কি, যে ভাবতাম যে আমার ক্যারিয়ারটা হচ্ছে কমপ্লিটলি সেকেন্ডারি। তো এইগুলা ছিল। আর ওদিকে ধরো ফ্যামিলি মানে সোসাইটির এই প্রেসারে আমার মা বাবাও তো নিজেদেরকে কন্যাদায়গ্রস্ত আর কি ফিল করা শুরু করলো খুবই, যে কি অবস্থা। তো তখন এগুলার মানে এগুলাতে আমি খুবই অ্যানয়েড হয়ে গেলাম আর কি, যে কাজ শুরু করার তখন মনে হয় ধুত আর থাকবোই না। আমি বরং হচ্ছে আই উইল ট্রাই ফর হায়ার স্টাডিজ। তো ওইখান থেকে আসলে শুরু করা আর কি, হ্যাঁ। তো এরপর তো যখন পিএইচডি তে অ্যাডমিশন নিয়ে নিলাম, ভিসা টিসা নিয়ে নিলাম, এরপর তো আরো মাথা নষ্ট আর কি, যে তখন তো মানে পাড়া প্রতিবেশীরা ঘুমই হচ্ছে না, যে মেয়ে এতদিন ইঞ্জিনিয়ার ছিল তাতেই বিয়ে হচ্ছে না, আর এখন আবার সে পিএইচডি করতে যাচ্ছে, এই মেয়ের আর এই জীবনে বিয়ে হবে না। তো এই ছিল অবস্থা। তো আমার ক্ষেত্রে যেটা ছিল যে আম, আমি কিছু জিনিস আই নো যে দেয়ার আর মেনি ব্যাটলস, হ্যাঁ। সব ব্যাটল আমার পক্ষে ফাইট করা সম্ভব না। কিন্তু এইটা যে আমি কাকে বিয়ে করব এবং কখন বিয়ে করব, এইটা 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 ইট হ্যাজ টু বি অন মাই টার্ম, হ্যাঁ। তো আমি এই জন্য আমি এই ব্যাপারে আমি স্ট্রিক্ট ছিলাম। আমার যেসব প্রায়োরিটি ছিল আম, ওই প্রায়োরিটি মানে আই ওয়াজ অ্যাকচুয়ালি অনেস্টলি আই ওয়াজ ভেরি ওপেন টু ম্যারেজ, বাট আমি বিয়ে করতে চাইছি হচ্ছে বিকজ আই ওয়ান্টেড এ পার্টনার, হ্যাঁ, যার সাথে আই ক্যান শেয়ার মাই জয়স এন্ড সরোস। I didn't need a guardian, but I didn't need someone who will just, be my like insurance, like my safety net or something like that. So Shada, I wasn't looking for that. So I just, আমার কথা ছিল যে if I find the right partner, then I will, of course, I will marry, but I cannot just like, মানে অনেক সময় তখন একটু যে আপসেট হয়ে যেত, মা বাবা বলতো যে আচ্ছা এই তো ভালোই করে ফেল, দেখ চিন্তা কর, এই সেই বাইরে যাবি একা একা, তো এইরকম প্রেশার গুলা খুবই ছিল। তো মানে আমার কাছে তো ওইটাই আর কি, যখন আমি সাইফুলের সাথে যখন কথা বললাম, ওইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আমাকে স্ট্রাইক করলো আর কি, সবচেয়ে যেটা আমার জন্য মানে
ডিসিশন মেক করা ইজি ছিল, করে দিল আমার জন্য। সেটা হচ্ছে যে আম, ওকে প্রথম দেখলাম যে যে চিন্তা করতেছে যে আমার ক্যারিয়ারটা ইকুয়ালি ইম্পর্টেন্ট, এবং ইট ইজ ট্রু। এই যে আমাদের ধরো 13 বছরের সংসার, টিল টুডে উই হ্যাভ মেনি ডিফারেন্সেস, বাট এই জিনিসটাই যে আওয়ার ক্যারিয়ার is never like my career is never secondary to his. তো both of our careers are equally important, এবং ওইটা আমি তখন যখন আমি কথা বললাম, মানে শুরুতে কথা বললাম, ওইটা আমি তখনই রিয়েলাইজ করছি যে he understands, এবং ওর ফ্যামিলিও দে আন্ডারস্ট্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ মাই ক্যারিয়ার, এবং he was very open যে whatever is best for us we are gonna do that, like if needed, since I was going to UTA, মানে আমি তখন অলরেডি ইউটিতে PhD তে যাচ্ছি, if needed he can also move there, or we can apply separately to like some other schools, but we'll figure it out. But ওরা এটা অ্যাজিউম করে নেয় নাই যে এখন ও টেনেসিতে থাকে তখন I will just go to Tennessee and I will be there and be the good wife and then I will find something for me. তো এইটা ছিল হচ্ছে আমার মানে ধরো একটা মেজর পয়েন্ট যেটা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট ছিল। তো আমি জাস্ট হচ্ছে I had my priority, এবং I just did that, like, so এটাই আসলে আমিও এটা সবাইকে বলি আর কি, এই সাজেশনটা আমিও অন্য সবাইকে দেই যে দেখো, there will be many battle in your life, you cannot fight all the battles, but who you're gonna marry এবং when, these are probably the two most important battles that a girl has to fight, and you wanna make sure that you win them, এই আর কি। জি আপু। আপু, আমাদের সোসাইটিতে আসলে এই নর্মটা এখনো চেঞ্জ হয়নি বলতে গেলে। আই থিংক প্রত্যেকটা মেয়ে হচ্ছে সেম জিনিসটাই ফেস করে। মানে এই যে ইম্পর্টেন্স, যেটা যে মেয়েদের ক্ষেত্রে ইম্পর্টেন্সটা দেখা যায় অনেক সময় সেকেন্ডারি হয়ে যায়। সো এটা হ্যাঁ, অ্যাকচুয়ালি বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়। সো হ্যাঁ, আপনার এক্সাম্পল আসলে অনেক ইন্টারেস্টিং এন্ড সত্যি ইন্সপিরেশনাল। হ্যাঁ, আমরা ওইটাই। ইউ নিড টু মেক শিওর যে তোমার ক্যারিয়ারটাও সেকেন্ডারি না। আসলে যদি তুমি ইফ ইউ আর উইথ রাইট পিপল, তাহলে তুমি দেখবা যে ইউ ক্যান ফিগার ইট আউট, ইটস কমপ্লিটলি ফাইন, ইউ ক্যান ফিগার ইট আউট, বাট মানে তোমার পার্টনার যে তাকে আসলে রিয়েলাইজ করতে হবে যে তোমার ক্যারিয়ারটা আসলে ইকুয়ালি ইম্পর্টেন্ট। এবং আমার মনে হয় ওইটা যারা রিয়েলাইজ করতে পারে যখন, তখন আসলে এভরিথিং আদার স্টেপস আর ইজি আর কি। ওকে আপু, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। আপু, আপনি যখন পিএইচডি করার জন্য বাইরে গিয়েছিলেন ইউনিভার্সিটি অফ টেক্সাসে, সো আপনার পিএইচডি লাইফের স্ট্রাগল গুলো যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন, যে কোনো চ্যালেঞ্জেস ফেস করেছিলেন কিনা বা কিভাবে সলভ করেছিলেন তখন। আচ্ছা, আম, সত্যি কথা যেটা যে আমার ইউটিএতে মানে নর্মালি ট্র্যাডিশনালি আমরা যেটা শুনি আর কি, যখন কেউ ধরো একটা নতুন একটা ইউনিভার্সিটিতে বা স্পেশালি একটা কমপ্লিটলি নিউ কান্ট্রি, একটা নিউ সিটি, একদম কমপ্লিটলি ডিফারেন্ট একটা কালচারে যখন কেউ যায়, তখন দেয়ার আর মেনি চ্যালেঞ্জেস পিপল জেনারেলি হ্যাজ টু ফেস। তো লাইক ফর এক্সাম্পল, যেমন ধরো ট্রান্সপোর্টেশন, হ্যাঁ, যে তুমি ওইসব যেটা হয় ইউএসএ তে স্কুলগুলা এগুলা একটু রিমোট জায়গাতে হয়, মানে ম্যাক্সিমাম স্কুলই হয় একটু রিমোট জায়গায়, এবং স্পেশালি যে টেক্সাসে আসলে পাবলিক ট্রান্সপোর্ট, লাইক দেয়ার ইজ নো পাবলিক ট্রান্সপোর্ট বেসিক্যালি, ইউ হ্যাভ টু ড্রাইভ টু গো টু এনিওয়ার। তো ধরো এইটা যখন তুমি বাংলাদেশে থাকবা, বাংলাদেশে স্পেশালি এমনি তো আমি যেটা দেখি আর কি, যে বাংলাদেশের ছেলে মেয়ে কারোরই লাইফ স্কিল যেগুলা এগুলো আসলে খুবই পুয়ার থাকে আর কি। তো আমাদের প্যারেন্টসরাও দেখা যায় ম্যাক্সিমাম সময় তাদের ফোকাস থাকে হচ্ছে যে আচ্ছা পড়াশোনা করো ভালো রেজাল্ট করো, কিন্তু ধরো যে চলে খাওয়ার যে ব্যাপারটা ওইটা কিন্তু আসলে আমি দেখি যে খুব কম সংখ্যক আসলে মানুষের মধ্যেই থাকে আর কি। তো এই যে শুরুতে যে তখন যেটা ট্রানজিশন হয় যে তুমি এখন কমপ্লিটলি অন ইউর ওন, হ্যাঁ, তোমার ইউ হ্যাভ টু ফিগার আউট এভরিথিং অ্যালং উইথ ইউর স্টাডিজ, যেটা হুইচ ইজ অলসো ভেরি লাইক ডিমান্ডিং, তোমার ওই আদার লাইফস্টাইল গুলো ফিগার আউট করতে হবে। তো ওইটা অনেকের জন্য ইট বিকামস ভেরি চ্যালেঞ্জিং। আই ওয়াজ ওয়ান অফ দ্য ফর্চুনেট পিপল যে আমি আসলে যেহেতু ইউটিএতে গেছি, সেখানে একটা অলরেডি একটা ভেরি স্ট্রং অ্যালামনাই নেটওয়ার্ক ছিল। আই ওয়াজ ফর্চুনেট এনাফ যে ধরো আমি যখন এয়ারপোর্টে গেলাম, দেয়ার ওয়াজ সাম লাইক সিনিয়র আপু ভাইয়া যারা হচ্ছে আমাকে এয়ারপোর্ট থেকে পিক করে আমি যে বাসাটা ভাড়া নিলাম সেটা সেখানে আমাকে ড্রপ করে দিল। আমার যে রুমমেট ছিল তখন, সে অলরেডি শি ওয়াজ ডুইং আন্ডার গ্র্যাড এবং শি হ্যাড এ কার। তো আমার কখনো ধরো যে আমি গ্রোসারি করতে গেলে আমি কিভাবে যাব, আমার কষ্ট করে সেটা ফিগার আউট করতে হয় না, আমি জাস্ট ওর সাথে ট্যাগ অ্যালং করছি, হ্যাঁ। তো এইটা মানে আমার জন্য এই জন্য দোজ থিংস ওয়ার অ্যাকচুয়ালি ভেরি ইজি। অ্যান্ড আমি অলরেডি যেহেতু আমি হলে থাকতাম, আমার বাসা যেহেতু ঢাকার বাইরে ছিল, আমি তো আসলে আমার বুয়েট লাইফ পুরোটা হলে কাটেছি, তো আই ওয়াজ অ্যাকচুয়ালি
already, and I did my job for 2 years. So I was already like a little bit independent. I knew how to live my life without my parents' guidance. So, but so ওইটা ইজি ছিল, বাট I know that অনেকের জন্য এইটা অনেক চ্যালেঞ্জিং থাকে। সো আমি আসলে সাজেস্ট করব যে তুমি যখন কোথাও যাচ্ছ, তুমি জাজ দ্যাট এরিয়া, তুমি ভালো মতো আর কি রিসার্চ করো যে ওখানে কে আছে, বিকজ ইউ অ্যাকচুয়ালি নিড এ সাপোর্ট সিস্টেম। যদি ওইখানে কেউ নাও থাকে, মানে বাংলাদেশি হতে হবে এমন কিছুই না, অফকোর্স, মানে ইট ক্যান বি ফ্রম, মানে দ্যাট সাপোর্ট ক্যান বি ফ্রম এনিওয়ার, বাট মেক শিওর যে ইউ হ্যাভ সামওয়ান, হ্যাঁ, যে তোমার কোনো ইমার্জেন্সি হলে, বাট ইফ ইউ নিড সামথিং, যে তুমি আসলে কাউকে, তুমি একটা কল করে তাকে জিজ্ঞেস করতে পারবা, বা তাকে মানে তুমি অনলাইনে পিং করে তাকে জিজ্ঞেস করতে পারবা বা হেল্প চাইতে পারবা। তো এটা হচ্ছে একটা। আর পড়াশোনার ব্যাপারটা হচ্ছে, মানে আমার কাছে যেটা ভালো লাগছিল যে বুয়েটের যে পড়াশোনার সিস্টেমটা, ওইটা আমার কাছে সবসময় আর কি মনে হয়েছে যে আমি মানে আমার সমস্যা হয় না, আই ফিগার্ড আউট যে কিভাবে ভালো রেজাল্ট করতে হবে হোয়াট এভার। কিন্তু আমার কাছে বাইরে যাওয়ার পর আই রিয়েলাইজ যে পড়াশোনাটা ইট ক্যান বি ফান অ্যান্ড ইট ক্যান বি মানে পুট ইনটু ভেরি লাইক অ্যাপ্লিকেশন স্পেসিফিক ওয়ে, হ্যাঁ। তো বুয়েটের যেটা আমার কাছে মেইন মনে হতো আর কি, যে যখন পড়াশোনা করতাম জিনিসগুলো হচ্ছে যে ইটস মোর লাইক তুমি মেমোরাইজ করতেছো, হ্যাঁ। এই যে ধরো অ্যালগোরিদম, তোমাকে ধরো পরীক্ষার খাতায় অ্যালগোরিদম লিখতে দিচ্ছে, তুমি ধরো এখন সেই অ্যালগোরিদম মেমোরাইজ করে সেটা পরীক্ষার খাতায় লিখতেছো, এবং ইউ আর গেটিং জাজড অন দ্যাট। তো কিন্তু যখন আমি ইউটিতে গেলাম, তখন আমি ফার্স্ট রিয়েলাইজ করলাম যে ওরা পড়াচ্ছে হচ্ছে অন্যভাবে কমপ্লিটলি, যে এইটা একটা অ্যালগোরিদম, ফর দিস ইজ এ ভেরি পপুলার অ্যালগোরিদম, তুমি এই অ্যালগোরিদমটা কোন কোন জায়গায় তুমি আসলে ইউজ করতেছো, কি ধরনের প্র্যাকটিক্যাল প্রবলেম সলভ করতে এই অ্যালগোরিদমটা লাগে, এবং ওদের কোয়েশ্চেন গুলো হচ্ছে ওরা তোমাকে একটা প্রবলেম দিবে এবং তুমি ওই প্রবলেমটা সলভ করবা, এই যে তুমি যে সমস্ত অ্যালগোরিদম শিখছো সেটার উপর বেস করে তুমি প্রবলেমটা সলভ করবা। তো এইটা ছিল একটা বিশাল আর কি, আমার কাছে মনে হয়েছে যে ওয়াও, মানে আমার মানে আই জাস্ট লাভড দোজ কোর্সেস, যে কি সুন্দর, মানে ধরো আই ক্যান সি দ্যাট ব্রিজ নাও, হ্যাঁ। এতদিন ওইগুলা ছিল হচ্ছে জাস্ট থিওরি, কিন্তু এই প্রথম আমি দেখতেছি হচ্ছে যে আসলে যে ফোকাসটা, আসলে থিওরিটা তো ফোকাস না এখানে, এটা থিওরিটা অলরেডি স্টাবলিশ, কিন্তু তুমি এই থিওরিটাকে কিভাবে তুমি তোমার অ্যাকচুয়াল প্রবলেম সলভ করার জন্য ইউজ করতেছো, সেইটা হচ্ছে ফ্যাসিনেটিং। এবং ওইভাবে শিখতে গিয়ে দেখা গেল যে ধরো ইউ উইল লার্ন ইভেন বেটার, ইউ উইল হ্যাভ ফান ওয়েন ইউ আর লার্নিং। তো স্ট্রাগল ছিল পিএইচডি লাইফে, তো ধরো অফকোর্স যখন ডেডলাইন থাকতো, দিন রাতের কোনো নাই, হিসাব নাই, কাজ করতে হতো প্রচুর। কিন্তু অন দি আদার হ্যান্ড আমার কাছে এই যে কি বলবো, নিউ মেথড আর নিউ টাইপ অফ স্টাডি, যে যে ব্যাপারটা আর কি, হ্যাঁ, ওই যে করতে করতে শেখা বা হচ্ছে এক্সাম্পল ড্রিভেন লার্নিং, ওই জিনিসগুলা আমি খুবই এনজয় করছি আর কি। তো তখন আমি ফার্স্ট বুঝতে পারছি যে আসলে এই পড়াশোনা বা লার্নিং ইট ক্যান বি ভেরি ফান ইফ ইট ক্যান বি পুট দ্য রাইট ওয়ে। তো যারা এখন অনেকে, আমি জানি, আমি অনেককে দেখি বলতেছে, যে যারা কারেন্ট স্টুডেন্ট, তারা বলে সবসময় যে আই ডোন্ট নো আমি কেন ইঞ্জিনিয়ার হলাম, এগুলো আমার ভালো লাগে না, এগুলো আমার ভালো লাগে না, এবং আই ডোন্ট নো যে আমি পার্সু করতে চাই নাকি ইঞ্জিনিয়ারিং। কিন্তু আমার ওই একটাই কথা, যে এখনই ডু নট গিভ আপ ইয়েট, বিকজ তুমি ইউ নেভার নো, হ্যাঁ, ইউ নেভার নো যে টিচিং ক্যান বি লাইক ইট ক্যান বি মেক ভেরি ফান ফর ইউ অ্যান্ড ইউ মাইট লাভ ইট। সো জাস্ট ডোন্ট গিভ আপ ইয়েট, তুমি ট্রাই করে দেখো আরো, হ্যাঁ, এইটা হচ্ছে আর কি আমার সাজেশন। নরমালি আমাদের বুয়েটের যে সিস্টেমটা সেটা অনেকটা রিজিডই বলা যায়, যে অনেকটা মেমোরাইজ বেসড, যেটা হ্যাঁ, আমাদের সাথে অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশনের দিকটা অনেকটা ডিফারেন্ট, বা অনেকটা বলা যায় দূরেই থাকি আমরা। সো দেখা যায় এটা বাইরে গেলে একটু স্ট্রাগল করতে হয়, বা দেখা যায় বিএসসি লেকচারেতেও আসলে স্ট্রাগল করতে হয়, পরে গিয়ে হয়তো অ্যাডজাস্ট করে ফেলি আমরা। সো আপু, আপনি ক্যারিয়ারের প্রথম দিকে তো বিভিন্ন ধরনের কম্পিটিশন ফেস করেছেন। সো এই কম্পিটিশনটা আপনি কিভাবে ম্যানেজ করেছিলেন? ক্যারিয়ার বলতে চাকরি যদি বুঝাও, চাকরির ক্ষেত্রে আসলে ইটস নট লাইক স্কুল কলেজ, হ্যাঁ। এখানে কম্পিটিশন আছে, আছে কিছু তো আছে, মানে বাট সেটা এক্সপ্লিসিট না, হ্যাঁ, ওটা ইমপ্লিসিট কাইন্ড অফ কম্পিটিশন। যে এখন তোমার যারা পিয়ার আছে, অফকোর্স তোমার পিয়ারদের, তোমার তো ইউ হ্যাভ টু পারফর্ম ভেরি ওয়েল, এবং ইউ উইল বি জাজ অলসো বেসড অন যে তোমার হাউ ইউর পিয়ার্স আর পারফর্মিং, রাইট। যে ধরো কেউ যদি এখন
খুব মানে হাই পারফর্মিং হয় তোমার একজন পিয়ার, তো তখন অফকোর্স যে ইউ উইল বি লাইক হ্যাঁ ও তো অনেক কিছু করতেছে, সো তোমার তখন একটা প্রেশার আসে। কিন্তু ব্যাপারটা এরকম না যে তোমার ক্লাসে যেরকম র্যাঙ্ক করে কি 1 2 3 4 5, তো সেই রকম ব্যাপার নাই কোম্পানিগুলোতে অফকোর্স। এখানে রেটিং আছে, বাট রেটিং এর মানে রেঞ্জ গুলো হচ্ছে ব্রডার, লাইক যেমন ধরো মিটস, হ্যাঁ ইউ আর মিটিং অল এক্সপেকটেশন, এবং দেয়ার আর লাইক মাল্টিপল ক্রাইটেরিয়া হাউ ইউ আর বি জাজ এগেইনস্ট। তো এরকম অনেক রকমের ক্রাইটেরিয়া আছে, যেমন হচ্ছে তোমার ইম্প্যাক্ট, হ্যাঁ তোমার কমিউনিকেশন, তোমার ডিরেকশন লাইক লিডারশিপ, হ্যাঁ তারপরে হচ্ছে তোমার কোয়ালিটি অফ ওয়ার্ক, এরকম বিভিন্ন স্কেল আছে। তো এইসব স্কেলের উপর বেস করে তোমাকে রেটিং করবে, সবাইকে রেট করা হয়, ওই যে পিএসসি কথা যেটা বলছিলাম আর কি। তো এবং হচ্ছে রেটিং গুলো হচ্ছে যে তুমি যদি ধরো ইউ আর ডুইং গুড অন ইয়োর লেভেল, তো তুমি মিটস অল। তুমি যদি ভালো করো তোমার লেভেলে, তুমি মানে এক্সিড এক্সপেকটেশন অর স্ট্রংলি এক্সিড এক্সপেকটেশন, হ্যাঁ এই টাইপের, অর খুব সুপার। আর ইফ ইউ আর নট মিটিং দেন নট মিটিং। বাট যেটা আমি বলতে চাচ্ছিলাম যে যেটা হচ্ছে যেহেতু এই মানে এই রেঞ্জ গুলো একটু ব্রডার, লাইক এই ক্যাটাগরিতে ইটস নট লাইক যে হ্যাঁ তোমাকে স্ট্যাক র্যাঙ্কিং করতেছে যে হ্যাঁ তোমার পিয়ার সে ধরো হচ্ছে আম, মানে 100টা ডি প্ল্যান করছে, ধরো জাস্ট গিভিং এন এক্সাম্পল, এটা খুবই বাজে এক্সাম্পল হচ্ছে, বাট বললাম আর কি যে হ্যাঁ তোমার এরকম 100টা ডি প্ল্যান করে ফেলছে লাস্ট উইকে, তো ধরো তাকে তুমি হচ্ছে আর কি এখন বলতেছো যে সে হচ্ছে সুপারস্টার, হ্যাঁ। তো এর মানে এই না যে ও এখন সুপারস্টার দেখে তুমি আবার সুপারস্টার হতে পারবা না। তো এই জন্য ওই যে স্কুলে যেমন একটা ক্যাট ফাইট থাকে নর্মালি, ওইটা নাই, হ্যাঁ। বরং এখানে ইমফ্যাসিসটা বেশি দেয় হচ্ছে কোলাবোরেশনের উপর, যে তুমি যখন অ্যাজ এ টিম তুমি অনেক সুপারস্টার হতে পারো, কিন্তু তুমি যদি আসলে অ্যাজ এ টিম ইফ ইউ ডু নট নো হাউ টু কোলাবোরেট অ্যান্ড ওয়ার্ক টুগেদার, কারণ তুমি আসলে ইউ ক্যান নট বি সাকসেসফুল, বিকজ এখানে আসলে প্রজেক্ট গুলো অনেক বিগার স্কোপ, তুমি যত বড় সুপারস্টারই হও তুমি একা সবকিছু করে ফেলবা, দ্যাটস নট পসিবল, রাইট? তো এই জন্য বেশি এমফেসিস থাকে হচ্ছে যে তুমি তোমরা 2 3 জন মিলে, বা ধরো তুমি একটা বিগার টিম মিলে তুমি একটা প্রবলেম সলভ করতেছো, এবং যদি একটা বড় একটা প্রবলেম তুমি সলভ করো এবং তুমি যদি সেটা ল্যান্ড করো, সেইটার ক্রেডিট তোমরা সবাই পাবা, ইউ উইল অল হ্যাভ দ্যাট ইম্প্যাক্ট অন ইউর লাইক ইউ নো ইন ইউর পিএসসি। তো এবং ইউ অল ক্যান গেট লাইক এক্সিড এক্সপেকটেশন আর স্ট্রংলি এক্সিড এক্সপেকটেশন আর সুপার। তো এইটাতে হচ্ছে বেশি এমফেসিস, এবং ওইটাই আসলে সবাই ফলো করার চেষ্টা করে, যে ওই ইমপ্লিসিট কিছু কম্পিটিশন হয়তো বা থাকতে পারে, কিন্তু মেইনলি হচ্ছে ফোকাস অন যে একই সাথে কাজ করে কিভাবে একটা বিগার প্রবলেম সলভ করা যায়, সেটাতে হচ্ছে ফোকাস। আপু, আপনি ডেইলি লাইফে অনেক চ্যালেঞ্জিং কাজ করে থাকেন, তো সেক্ষেত্রে আপনার ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা আপনি কিভাবে মেনটেন করেন? ওয়ার্ক লাইফ ব্যালেন্স মেনটেন করি না আসলে, কারণ জানি না, আমার কাছে মনে হয় না যে আসলে ব্যালেন্সটা অ্যাচিভ করা সম্ভব। ব্যালেন্স বলতে কিছু নাই আর কি, হ্যাঁ এটা অল অ্যাবাউট ট্রেড অফ এট দি এন্ড অফ দ্য ডে। জাস্ট ফর এক্সাম্পল, যে এখন আমাদের যেহেতু আমি এবং আমার হাজবেন্ড উই বোথ ওয়ার্ক ইন টেক ইন্ডাস্ট্রি, এবং আমাদের 2টা বাচ্চা, হ্যাঁ। তো অনেস্টলি যেহেতু আমরা দুজনই কাজ করি এবং আমাদের দুজনেরই ডিমান্ডিং জব, আমরা বোথ অফ আস টেক হিট। সত্যি কথা যেটা, যে আমি যদি এখন আমার যদি বাচ্চা না থাকতো, আমি যেরকম কাজ করতাম বা যেই পরিমাণ কাজ করতাম করতে পারতাম, সেটা ডেফিনেটলি আমি করতে পারি না এখন, ও করতে পারে না। আমরা দুজনই ধরো উই হ্যাভ উই হ্যাভ লাইক হার্ড স্টপ, যে হ্যাঁ উই হ্যাভ টু টেক কেয়ার অফ আওয়ার কিডস, আমাদের তাদেরকে সময় দিতে হবে। তো ওইভাবে করি আর কি, যে উই টেক দ্য হিট বোথ অফ আস, যে আমরা ওরা না থাকলে হয়তো আমরা ক্যারিয়ারে আমরা ল্যাডারে যেখানে থাকতে পারতাম, উই আর ডেফিনেটলি নট দেয়ার। এবং ওই স্ট্রাগলটা খুবই রিয়েল, বাট স্টিল কিছু জিনিস উই ট্রাই টু লাইক কাট ডাউন সাম অফ দ্য স্টাফস, যেটা আসলে আমরা কাট ডাউন করা পসিবল, হ্যাঁ। যেমন ধরো রান্না বান্না, আমরা রান্না বান্নায় খুব বেশি ফোকাস করি না। আমরা কেটার করি, ম্যাক্সিমাম সময় আমরা বাইরে থেকে খাবার কেটার করে আনি। আমাদের বাচ্চারাও ধরো আমরা মানে ওই যে বাংলাদেশে যেমন প্রতি বেলায় ফ্রেশ রান্না হতো, প্রতিদিন ফ্রেশ রান্না হতো, সবাই ফ্রেশ খাবার খেত, ওগুলো আমরা করতে পারি না। আমাদের বাচ্চারা ওই যে দেখা যায় যে পুরান খাবারই খাচ্ছে, ফ্রিজ থেকে বের করে ধরো মাইক্রোওয়েভ করে খাবার খাচ্ছে। তো আমরা ওইসব দিকে উই হ্যাভ টু স্যাক্রিফাইস, অনেস্টলি স্পিকিং, কারণ আমাদের পক্ষে সম্ভব না, উই ডু নট হ্যাভ দ্যাট টাইম অ্যান্ড স্কোপ টু মানে স্পেন্ড দ্যাট মাচ টাইম অন কুকিং। তো এরকম একটা ব্যাপার। বাকি যেগুলা থাকে যে উই মানে কি বলবো, উই হায়ার হেল্প অ্যাজ ওয়েল। এটা ট্রু, মানে হেল্প চাইতে কোনো লজ্জার কিছু নাই, তুমি যেভাবে পারো হেল্প ইউ শুড আস্ক ফর ইট। আমার যখন বাচ্চা প্রথম, যখন আমার যে মানে আমার ফার্স্ট কিড হয় হচ্ছে আমার পিএইচডির একদম শেষে,
তো তখন হচ্ছে মানে আমি ডিফেন্স দিলাম মনে হয় নভেম্বরে, আমার ডিসেম্বরে হচ্ছে আমার বেবি হলো আর কি। হ্যাঁ, তো মানে আমি কাজ জয়েন করি হচ্ছে তখন অলরেডি আই হ্যাভ লাইক আই টুক লাইক আই টোল্ড মাইক্রোসফট যে আমি 4 মাস পরে জয়েন করবো, তো আমি ওই 4 মাস হচ্ছে বাচ্চার সাথে যদি স্পেন্ড করতে চাইলাম, এরপরে আমি মাইক্রোসফটে জয়েন করলাম। তো আই অলরেডি হ্যাভ এ স্মল কিড। যখন আমি স্টার্ট করলাম, আমার ক্যারিয়ার জাস্ট স্টার্ট করলাম, চিন্তা করো। তো তখন আমার আম্মু, আমি আমার আম্মুর কাছে হেল্প চাইলাম, সে আসছে, আম্মু এসে তখন আম্মু ওয়াজ দেয়ার টু সাপোর্ট মি বিকজ ওই সময়গুলো আমার জন্য আই নিডেড সাম হেল্প। অন দি আদার হ্যান্ড আমি পিএইচডি ধরো শেষ করলাম হচ্ছে, আমি পিএইচডি শেষ করি আমার হাজবেন্ডের ধরো 1 বছর আগে, কারণ ও ওই যে মুভ করে টেক্সাসে লেকার যখন আমাদের বিয়ের পরে, তো 1 বছর পরে, তো ওর এই জন্য একটু পরে শেষ করে। কিন্তু তখন আমার অলরেডি আই হ্যাভ এ ভেরি লিটল বেবি এবং আই ওয়াজ মুভিং ফ্রম টেক্সাস টু ওয়াশিংটন, যেহেতু আমি মাইক্রোসফটে তখন জয়েন করতেছি। তো ও তখন ধরো ওর প্রফেসরকে ওর সাথে ওভাবে অ্যারেঞ্জমেন্ট করলো যে ও রিমোটলি ওর পিএইচডি শেষ করবে। তো ও তখন আমার সাথে ওয়াশিংটনে মুভ করছে এবং ও বাকি ওর লাস্ট 1 ইয়ার ও হচ্ছে রিমোটলি হি ফিনিশড হিজ পিএইচডি। তো এরকম আর কি যে ইন অল দিস স্টেপস উই হ্যাড লাইক চ্যালেঞ্জেস তো থাকেই, কিন্তু উই জাস্ট লাইক কাইন্ড অফ ফিগার যে আচ্ছা কোনটা আসলে তখন ইম্পর্টেন্ট ওই সময়, ওইটাকে আমরা প্রায়োরিটাইজ করছি এবং এখনো তাই করি, যে যেটা ধরো না করলেই না, ওগুলো আমরা প্রায়োরিটাইজ করি, আর বাকিগুলাকে হচ্ছে উই জাস্ট স্যাক্রিফাইস অন দ্যাম। সো দ্যাটস হোয়াট ইট ইজ, ইটস লাইক এ ট্রেড অফ। জি আপু, আপনি দেশেও কাজ করেছেন, আবার দেশের বাইরে মাইক্রোসফট এবং ফেসবুকেও কাজ করেছেন। সেক্ষেত্রে দেশের রেসপেক্টে আপনি বাইরের যে টেকনোলজি ইন্ডাস্ট্রি আছে সেখানে ফিমেল ইঞ্জিনিয়ার্স এর পার্টিসিপেশন কেমন দেখেছেন? আচ্ছা, অ্যাকচুয়ালি মানে ওই যে পার্টিসিপেশনটা এখানেও লো, দেশের মতোই অবস্থা। ইনিশিয়ালি মানে আমি যখন মাইক্রোসফটে যে টিমে আমি ফার্স্টে জয়েন করি, ওখানে কিন্তু অনেস্টলি আমি মনে হয় একমাত্র ফিমেল ছিলাম তখন। বাট সিচুয়েশন হ্যাজ বিন চেঞ্জিং। তো এখন আমি দেখতেছি যে সবখানেই ধরো আই সি মানে মোর অ্যান্ড মোর আর কি, হ্যাঁ, ফিমেল ইন দ্য ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন দ্য টিমস, বাট স্টিল রেশিও ইজ ভেরি লো অনেস্টলি স্পিকিং। তো আমি এখন যে টিমে আছি, যে অ্যাডস্ট্যান্কিং টিমে, এইটাই মনে হয় সবচাইতে বড় এক্সেপশন, মানে ওনলি এক্সেপশন যেখানে উই হ্যাভ অলমোস্ট 50% ব্যালেন্স, লাইক উই হ্যাভ ইকুয়াল নাম্বার অফ মেল অ্যান্ড ফিমেল ইন দ্য টিম, হুইচ ইজ অ্যামেজিং। মানে মানে ওইটা আসলে এটা দেখা যায় না আর কি। তুমি ম্যাক্সিমাম সময়ই দেখবা হচ্ছে আসলে একজন দুইজন বা একজন একটা টিমে আর কি, পুরা টিমে বাকি সব হচ্ছে পুল আপ বয়েজ। তো আম, এখানেও স্টেমের অবস্থা খারাপ। স্টেমে মানে ইভেন এই যে বাইরের দেশগুলোতেও দেখা যায় যে মেয়েরা স্টেম আসলে অনেক কম পার্সু করে ইন জেনারেল। হ্যাঁ, ওদেরকেও কাইন্ড অফ এনকারেজ করা হয় মোর লাইক টু পার্সু সামথিং এলস লাইক লিটারেচার, আর্টস, দি আদার স্টাফ, বাট নট স্টেম। তো এটা কম, বাট ইটস জাস্ট ইনক্রিজিং ডে বাই ডে। দেয়ার হ্যাজ বিন লট অফ এফোর্টস এটার জন্য, যে যাতে করে হচ্ছে আরো বেশি এনকারেজ করা যায়, যে যারা ইয়াঙ্গার যে গার্লস যারা আছে ওরা যাতে আরো বেশি পার্সু করে স্টেমে। তো এই জন্য এখানে এর জন্য অনেক কনফারেন্স হয়, অনেক রকমের লাইক অ্যাক্টিভিটিস আছে আর কি, ক্যাম্পেইন আছে। তো ইনক্রিজ হচ্ছে অবশ্যই, বাট স্টিল আর কি মানে আমার কাছে মনে হয় যে খুবই এখনো আর কি অনেক দূরে আর কি, অনেক পথ যেতে হবে। জি আপু, ফেসবুক এটা শুনে আসলে অনেক ভালো লাগছে, 50-50 পার্টিসিপেশন আছে। আহ, এটা আসলে অনেক ইন্সপিরেশনাল। আপু, সো আজকের সেশনের লাস্ট প্রশ্ন করছি। আমাদের জেনারেশনে যারা ইয়ং ইঞ্জিনিয়ার্স আছে তারা যদি আপনার পাঠটা পার্সু করতে চায়, সেক্ষেত্রে তাদের কোন কোন স্কিলস এর প্রতি ফোকাস করা উচিত, বা তাদের জন্য যদি আপনার কোনো সাজেশনস বা টিপস যদি দিতেন? আচ্ছা, আমার আসলে একটা টেকনিক যেটা আমার জন্য সারা জীবন যেটা আমাকে হেল্প করছে, যেটা আমি বলতেছিলাম যে আমার ট্র্যাক রেকর্ড হচ্ছে খুবই অ্যাভারেজ, ইভেন নাও মানে আমি খুবই অ্যাভারেজ একজন পার্সন। কিন্তু যেই জিনিসটা আমার জন্য সবচেয়ে কাজ করে সেটা হচ্ছে যে আমি আই আই ডু নট ট্রাই টু কাট ডাউন সাইজ, লাইক ওই যে বলে না চিট করে জাস্ট পরীক্ষা পাশের জন্য যে পড়াশোনাটা, এইটা আমি কখনো করি নাই, হ্যাঁ, আমার লাইফে, এবং দ্যাট অ্যাকচুয়ালি হেল্পড লট ফর মি। এবং আই ফলো দ্যাট লাইক অল থ্রু আউট। আমি হয়তো বা সবকিছুতে আমি ফোকাস করতাম না, বাট যেগুলা আই রিয়েলি এনজয় এবং যেগুলো আমি আসলে আই ওয়ান্ট টু লার্ন, তো ওইগুলাতে আমি কখনো হচ্ছে ওই যে চিট করার চেষ্টা করি না আর কি। তো এইটা আমার কাছে মনে হয় যে এইটা খুব হেল্প করছে আমাকে, যে অলওয়েজ ট্রাই টু বি ভেরি থরো অ্যান্ড ডিটেল, যে তুমি যে কেন কি হচ্ছে, হ্যাঁ, ঠিক মতো পড়া, যে পরীক্ষা পাশের জন্য না পড়ে আসলে জানার জন্য পড়াটা। তো এইটা হচ্ছে একটা, যেটা আমি বলবো যে ট্রাই টু লার্ন ইউর বেসিক্স। হ্যাঁ,
স্পেশালি যারা সিএসসি মেজর আছে অফকোর্স মানে তাদের জন্য যেটা বলা যায় যে সিএসসি যে বেসিক্স গুলো, হ্যাঁ, প্লিজ প্লিজ ট্রাই টু লার্ন দ্য বেসিক্স। পরীক্ষা পাশের জন্য পড়াশোনা অনেক তো আমরা সারা জীবনই স্কুল কলেজেও হয়তো বা সবাই করছে, কিন্তু এগুলা হচ্ছে কি বলবো ব্রেড অ্যান্ড বাটার। তো এই জিনিসগুলা মানে শুরু থেকেই তুমি যদি ওইভাবেই তোমার এটা থাকে, তোমার গোলটাই থাকে হচ্ছে যে হ্যাঁ তুমি ভালো করতে চাও, ইউ ওয়ান্ট টু লাইক ডু মোর, তাহলে ফোকাস অন ইউর বেসিক্স। হ্যাঁ, এইগুলাকে শর্টকাট দিয়ে মানে ওই যে ইয়ে করার চেষ্টা না করাটা, এটা বলবো। আর হচ্ছে মোস্টলি এটা আমি বলতেছি ফর দি আন্ডারডগস, আর যারা হচ্ছে মানে যারা অলরেডি এগুলা জানে, যারা অলরেডি এগুলা করতেছে, বা যারা ধরো ওই যে কম্পিটিটিভ প্রোগ্রামিং যারা করতেছে, তারা অলরেডি দে আর ডুইং দ্য রাইট থিং। বাট যারা করতেছেন এবং যারা হয়তো বা আমার মতো এখন ওই যে আমি যখন স্টুডেন্ট ছিলাম আমি যেভাবে চিন্তা করতাম যে ওভাবে চিন্তা করতেছে যে হয়তো বা যে এটা আমার জন্য না, আমি হয়তো বা নট গুড এনাফ, তো তাদের জন্য আমার একটাই কথা যে ট্রাস্ট মি, ইউ আর গুড এনাফ। অল ইউ নিড টু ডু ইজ জাস্ট তুমি হচ্ছে ওই যে লো কনফিডেন্সের যে ব্যাপারটা, তুমি চেষ্টা করো তোমার কনফিডেন্সটাকে আরেকটু বাড়ানোর, তুমি ট্রাই করো। ট্রাই করতে কোনো লস তো নাই, ট্রাই করো। তুমি ইউ নেভার নো হোয়াট ইউ ক্যান অ্যাচিভ লাইক ইফ ইউ ট্রাই, হ্যাঁ, এবং ইউ ক্যান অ্যাকচুয়ালি অ্যাচিভ ইফ ইউ ট্রাই। তো সবারই আসলে লাইফে স্ট্রাগল থাকে, সবার ফেলিওরও থাকে, অনেক ফেলিওর থাকে, বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে ইউ জাস্ট নিড ওয়ান সাকসেস অ্যান্ড দ্যাটস ইট। তোমার কিন্তু 100টা সাকসেসের দরকার নাই, তুমি জাস্ট নিড দ্যাট ওয়ান চান্স। যেমন আমার ক্ষেত্রে যেটা ছিল যে যখন আমি ওই যে মাইক্রোসফটের যে যখন ইন্টার্নশিপটা আমি ফার্স্ট অবটেন করলাম, দ্যাট ওয়াজ মাই ওয়ান। তো এইরকম সবার লাইফেই তুমি এখন জানোই না যে তুমি তোমার লাইফে তুমি কি অ্যাচিভ করতে পারো আর কি। তো জাস্ট ডোন্ট থিঙ্ক যে না আমি গুড এনাফ না, এই জন্য আমি না করি, আমার দ্বারা হবে না, এইটা চিন্তা না করে জাস্ট স্টার্ট নাও, দ্যাটস অল ইউ নিড টু ডু। হ্যাঁ, স্টার্ট করো, ট্রাই করো, ফেলিওর হবে, বাট এটা মনে করো না যে কাউকে এটা ভেবো না যে কেউই ফেলিওর ছাড়া কোথাও গেছে আর কি। হ্যাঁ, সবার লাইফই ফুল অফ চ্যালেঞ্জেস এবং উইথ ফেলিয়ার্স। বাট ওই যে ওইটা বললাম না যে তুমি যদি ট্রাই করো ওই একটা সাকসেস দেখবা যে ঠিকই তুমি একদিন একদিন পেয়ে গেছো। তো ওইটাই বেসিক গুলা ফার্স্ট অফ অল, স্পেশালি যদি তুমি টেক ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাও, actually very well learn the algorithms, data structures. Just there is nothing else that can help you the more. Data structure, algorithm must. Programming আজকে থেকেই শুরু করো। কম্পিটিটিভ প্রোগ্রামিং যদি নাও করো, তুমি এতে যাও, হচ্ছে কি বলবো, তুমি কিছু প্রজেক্ট করো আউটসাইড অফ ইউর লাইক ক্লাস ওয়ার্কস। হ্যাঁ, প্রজেক্ট করো, সাইড প্রজেক্ট করো যেগুলো ইউ ক্যান শো অফ লেটার যে হ্যাঁ আমি আমার একাডেমিক্স এর বাইরে এই কাজগুলো করছি। হ্যাকাথনে পার্টিসিপেট করো, হ্যাঁ, বিভিন্ন কম্পিটিশনে যাও, যেইভাবে পারো, যেইটা তোমাকে এক্সাইট করে ট্রাই দ্যাট। এবং নন সিএসসি মেজরদের জন্য সেম কথা, তুমি কোন মেজরে পড়তেছো এইটা ইম্পর্টেন্ট না, কিন্তু তুমি যদি প্রোগ্রামিং লাইক করো, ইফ ইউ ওয়ান্ট টু বি অন দ্যাট স্পেস, স্পেশালি ইন এমএল স্পেস, এইখানে যে আমার যে টিমে আমি যদি দেখি যে আমার টিমের লোকের পোর্টফোলিও সিএস মেজর থেকে আসছে, এই পোর্টফোলিও কিন্তু খুবই কম। আমি বরং দেখি হচ্ছে যে মানে ইটস সো ডাইভার্স, যে ধরো স্ট্যাটিস্টিকে পিএইচডি, ম্যাথে পিএইচডি, ফিজিক্সে পিএইচডি, ইলেকট্রিক্যাল থেকে পিএইচডি। সো ইটস জাস্ট এ কম্বিনেশন অফ এভরিথিং, রাইট? বা ধরো যে কম্পিউটেশনাল বায়োলজি থেকে পিএইচডি, মানে ইটস কমপ্লিটলি ডাইভার্স ব্যাকগ্রাউন্ড। সো ডু নট থিঙ্ক যে আচ্ছা আমি এখন সিএসসি তে পড়ি না, আই ক্যান নট ডু প্রোগ্রামিং। মানে ইউ ক্যান, নোবডি ক্যান লাইক স্টপ ইউ ইফ ইউ ওয়ান্ট টু ডু ইট। হ্যাঁ, আর এখন তো সব রিসোর্সেস আছে, যে সব রিসোর্সেস এখন অনলাইনে আছে। তো জাস্ট হচ্ছে শুরু করাটা, ওই যে ওই ভয়টা কাটায় ওঠা যে আরে আমি পারি না, আমাকে দিয়ে এগুলো হবে না, এইটা বাদ দিয়ে জাস্ট ট্রাইটা করো। বেসিক্স, ওই যে ডেটা স্ট্রাকচার, অ্যালগোরিদম, এবং হচ্ছে প্র্যাকটিস, জাস্ট প্র্যাকটিস করো, দ্যাটস ইট, এই আর কি। থ্যাংক ইউ সো মাচ আপু আপনাকে। এই অ্যাডভাইস গুলো আসলে অনেক ভালো অ্যাডভাইস ছিল, এন্ড আই থিংক এগুলোতে ফোকাস করলেই আমরা আরো এগিয়ে যেতে পারবো। তো আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো আচ্ছা, প্রিয় দর্শক যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী কোনো আয়োজনে। শুভরাত্রি। থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি। হোপফুলি আমার এই যে এত বকর বকর এটা কারো না কারো কাজে লাগবে। It was so fun talking to you and yeah, everyone else, yeah, who worked behind. জি আপু। Yeah. ওকে আপু, গুড নাইট। Bye. Yeah. Good night.